প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকতে হবে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 54তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা ইতোমধ্যে অনেকেই অবগত হয়েছেন যে আমরা এবার অমর একুশে বইমেলায় একটি থ্রিলার নিয়ে এসেছি, আর এটার নাম ইয়াসার। এই থ্রিলারটি আপনারা অমর একুশে বইমেলার 749-750 নাম্বার স্টল, যেটি প্রান্ত প্রকাশন, এই স্টলে পাবেন। বইটি প্রান্ত প্রকাশন থেকেই প্রকাশিত হয়েছে। আর এই বইটি অনলাইনে অর্ডার করতে পারেন রকমারি থেকে। রকমারির লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যাতে করে খুব সহজেই অর্ডার করা যায়, খুব সহজেই অর্ডারের লিঙ্কটা আপনারা পেয়ে যেতে পারেন। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাই। আজকে একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাগর কাজী। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামে। 125 নম্বর এপিসোডে ওনার আরও একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি খুলনার 13 খাদার একটি বিলকে কেন্দ্র করে। সেই বিলটির নাম হচ্ছে গুথিয়ার বিল। এটি অনেক বড় একটি বিল, এত বড় বিল যে এক পাশ থেকে আর এক পাশ দেখাই কষ্ট। আমাদেরকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে যত বড় বড় ক্রাইম হয়, এই ক্রাইমের সাথে এই গুথিয়ার বিলের একটা সম্পর্ক রয়েছে। মানে অধিকাংশ ক্রাইমের সাথে, খুন, ডাকাতি, অপহরণ ইত্যাদি। পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, তারপরেও আসলে বিশাল এরিয়া তো, সব সাইডে তো আসলে দেখা সম্ভব হয় না। এই জন্য এখানে ক্রাইম চলতেই থাকে। তাহলে বুঝতেই পারছেন কত বড় বিল, যেটা পাহারা দেওয়াটাও অনেক কষ্ট হয়ে যায়, আর কত ভয়ানক বিলটা। এই ঘটনাটি ঘটেছিল এই সাগর কাজী ভাইয়ের নানার খালুর সাথে। ওনার নানার খালুর নাম ছিল আকবর আলী ভুইয়া। উনি ছিলেন একজন কুস্তিগির। এই কুস্তির যে টিম রয়েছে, উনি টিমের প্রধানও ছিলেন। আর কুস্তি কী জিনিস সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগেকার দিনে কিন্তু এই শরীরচর্চার অন্যতম একটা মাধ্যম ছিল এই কুস্তি। সুনামগঞ্জ এলাকায় আমি কিন্তু এখনও এই কুস্তির প্রতিযোগিতা হতে দেখি। আমি যখন সুনামগঞ্জে ছিলাম, তখন আমাদের অফিসে মাঝে মাঝে কাজ করতে আসতো একটি ছেলে, যে এই কুস্তি করত। ছেলেটি ছিল বোবা, কিন্তু খুব ভালো একজন কুস্তিগির ছিল। বাংলাদেশের এখনও বিভিন্ন এলাকায় এই কুস্তির ব্যাপারটা রয়ে গেছে। আর আগে তো এটা অনেক বেশি ছিল। এই আকবর আলী ভুইয়া এমনই একজন কুস্তিগির ছিলেন, অনেক শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। ওনার উচ্চতা ছিল 6 ফুট 3 ইঞ্চি। আর ছোটবেলা থেকেই উনি খুব বদমেজাজি ছিলেন, অল্পতেই রেগে যেতেন আর অন্যায় সহ্য করতে পারতেন না। যদি দেখা যেত যে কোথাও অন্যায় হচ্ছে, উনি সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন। এই জন্য যারা দুষ্টু প্রকৃতির লোক, তারা এই আকবর আলী ভুইয়ার নাম শুনলেই ভয় পেতেন। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 1995 সালের শেষের দিকে। তখন ডিসেম্বর মাস ছিল, প্রচণ্ড শীত পড়েছিল তখন। তো কোনো এক বৃহস্পতিবার রাত্রে এই আকবর আলীর কাছে 3 জন লোক আসেন। তারা 3 জন প্রায় 2 ঘন্টা ধরে কথা বলেন আকবর আলী ভুইয়ার সাথে। তারা মূলত এসেছিলেন আকবর আলী ভুইয়াকে একটা কাজের জন্য ভাড়া করে নেওয়ার জন্য। তো আগেকার দিনে এলাকায় এলাকায় কিন্তু মারামারি হতো, গ্রামে গ্রামে মারামারি হতো। তখন ওই এলাকার লোকজন কি করতো, কোনো শক্তিশালী মানুষকে ভাড়া করে আনতো। তো এই 3 জন আকবর আলী ভুইয়ার কাছে এই কারণেই আসছিলেন, যে তাকে ভাড়া করে নিয়ে মারামারি করাবেন। আসলে তারা যে শুধু মারামারি করাবেন এই জন্য আসছেন, বিষয়টা এরকম না। এনারা ছিলেন খুবই অত্যাচারিত। আর একটা এলাকার কিছু প্রভাবশালী লোক তাদের জমি জমা জোরপূর্বক দখল করে নিতে চাচ্ছে। শুধু এই কয়েকজনের জমি জমা দখল করে নিতে চাচ্ছে বিষয়টা এরকম না, আরও অনেকেরই জায়গা জমি তারা এরকম দখল করে নিচ্ছে, এবং আগেও নিয়েছে, সেগুলো তারা ভোগ দখল করছে। আর
শক্তিতে বা লোকদের সাথে পেরে ওঠাটা খুব মুশকিল, মানে ওই গ্রুপের। তারা এর আগেও চেষ্টা করেছে কিন্তু কখনোই সফল হয়নি। তাই বিভিন্ন লোক মারফত এই আকবর আলী ভূঁইয়ার কথা শুনে তার কাছে এসেছেন এবং এসে বলেছেন, আমরা আসলে মজলুম, আমাদের এভাবে অত্যাচার করতেছে, এখন আপনি আমাদের সাথে গিয়ে আমাদের পক্ষে মারামারি করবেন, তাদেরকে পিছু হটাই দিবেন। আমরা কখনোই তাদের সাথে মারামারি করে পারি না, আর আমরা এমনিতেও দুর্বল। এখন এই যে আকবর আলী ভূঁইয়া নানা, উনি তো ওনার দলের কয়েকজনকে নিয়ে যাবেন, বেশ শক্ত সমর্থ, আর ওই পক্ষের লোকজন তো থাকবেনই। এখন কত টাকা দিতে হবে এটা একটা বিষয়, তবে টাকার থেকেও বড় বিষয় ছিল যে উনি মজলুমের পক্ষে লড়াই করবেন। এটা ওনার জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় উনি চিন্তা করেছেন। কিন্তু তারপরেও আসলে একটা জায়গায় যাবেন, সেখানে তো অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে তার, তাই না? একটা ঝুঁকি নিয়ে যাবেন। ওই পক্ষ থেকে তাকে ওই 1995 সালে 2000 টাকা এবং 2টি ষাঁড় গরু দেওয়ার কথা বলা হয়। এটা কিন্তু ওই সময় প্রেক্ষাপটে বেশ ভালোই একটা সম্মানই আর কি। আর যখনই কোনো এলাকায় পালোয়ান বা কুস্তিগিরদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো, তখন কিন্তু এরকম টাকাও দিতে হতো, ষাঁড় গরু বা গাই গরু এগুলো দিতে হতো। এটা একটা রেওয়াজ ছিল আর কি। তো আকবর আলী ভূঁইয়া বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাব। তখন ওই লোকগুলো আকবর আলী ভূঁইয়াকে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে যান আর বলেন যে আপনারা যখন ফেরত আসবেন ওখান থেকে, তখন আমরা ওই গাই গরু আপনাকে বা ষাঁড় গরু দিয়ে দিব আর কি। তখন আকবর আলী ভূঁইয়া বলছেন, ঠিক আছে, তো শুক্রবার আমি ফজরের নামাজ পড়ে রওনা হব, এরকম বলেছেন। আর জুম্মার পরে গিয়ে দেখি কি করা যায়। তো এরপরে তারা বিদায় নিয়েছেন। তো যে কথা সেই কাজ, আকবর আলী ভূঁইয়া এবং তিনি আরও 4 জন পালোয়ানকে নিয়ে এই মোট 5 জন রওনা দিয়েছেন ওই এলাকার দিকে। তো ওই গ্রামটা ছিল হচ্ছে ওই গুথিয়ার বিলের ওপারে। তো যাই হোক, ওনারা ওখানে পৌঁছে গেছেন, দেখলেন যে সবাই তাদের জন্য রেডি। মারামারি করার জন্য পূর্ব নির্ধারিত স্থান যেটা ছিল, সেখানে একটা সময় গিয়ে তারা পৌঁছেছেন। আর বিরোধী যে গ্রুপটি ছিল তারাও ছিল খুব ভয়ানক মানুষ, কারণ এরা আগে থেকেই এভাবে মানুষের জমি জমা দখল করতে বেশ সিদ্ধহস্ত। আকবর আলী ভূঁইয়াকে যখনই ওই বিরোধী পক্ষের অনেকে দেখেছেন, তখন কিছু লোক পালিয়ে গেছেন যে ওরে আল্লাহ, ওর সাথে লড়াই করে পারা যাবে না, এমন বেধড়ক পিটানি দেবে, হাড়গোড় নিয়ে আর ফিরতে পারবো না বাড়িতে। তো কিছু লোক তো পালিয়ে গেছেন। ওই বিরোধী দলে হুজুরের মতো ড্রেস পরা একজন লোক ছিল, কিন্তু এই লোকটা হুজুরের মতো দেখতে হলেও সে মোটেও কোনো হুজুর ছিল না। এই লোকটা ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। কাউকে বান মারা, কালো জাদু করা, এইগুলো করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। টাকা দিলে সে করতে পারে না এমন কোনো কাজ নাই। মূলত এই লোককেই বিভিন্ন মারামারির সময় নিয়ে আসে। সে কিছু কালো জাদু করে, যার প্রেক্ষাপটে নাকি ওই গ্রুপের সাথে সহজে জেতা যায় না। এদিকে কিছু লোক আকবর আলী ভূঁইয়াকে দেখে পালাচ্ছে, তখন ওই যে হুজুরটা, সে ওই লোকদেরকে বলল যে আরে ভয় পেও না, এই লড়াইয়ে আমরাই জয়ী হব, আসো আসো, আমাকে চেনো না, এর আগে কতগুলো লড়াই জিতাই দিছি, আসো, ভয়ের কিছু নেই। তো এটা বলার পর বিরোধী লোকদের মনে একটু সাহস আসলো যে আসলেই তো তাই, এর আগেও তো অনেকগুলো মারামারি করছি, অপর পাশে অনেক লোক থাকার পর আমরা অল্প লোক মিলেও জিতে গেছি, সুতরাং এবারও জিতব। তাদের তরফ থেকে প্রথম আকবর আলী ভূঁইয়ার দলকে আক্রমণ করতে লাগলো। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, আকবর আলী ভূঁইয়া উনি খুবই শক্তিশালী, কিন্তু যেটা আমরা আগেও বলেছি, কিন্তু আকবর আলী ভূঁইয়া সহ তার 4 পালোয়ান সহ তার দলের লোকজন বেধড়ক মার খেয়ে যাচ্ছে, তারা কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারছে না। এই ব্যাপারটায় এই আকবর আলীর কিছুটা সন্দেহ হলো। আকবর আলী এই মারামারির ভিতরে খেয়াল করলেন, ওই যে এই হুজুরটা যে সবাইকে সাহস দিচ্ছিল, এই হুজুরটাকে মারামারির সময় কোথাও দেখা যাচ্ছে না, অথচ সে কিছুক্ষণ আগেও বেশ উৎসাহ দিচ্ছিল সকলকে। তাহলে এই লোকটা কোথায় গেল? আকবর আলী ভূঁইয়া চিন্তা করলেন যে এই লোকটাকে খুঁজে বের করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে। এখন মারামারি করে শক্তি ক্ষয় করার থেকে আগে এইটাকে ধরি। আকবর আলী ভূঁইয়া খুব কৌশলে
এই মারামারির ভেতরেই ওই হুজুরকে খুঁজতে লাগলেন। খুব বেশিক্ষণ খুঁজতে হয়েছে বিষয়টা এরকম না, উনি দেখতে পেলেন একটা জায়গায় সে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু সে যে বসে আছে বিষয়টা এরকম না, সে কিছু একটা করছিল। আসলে ওই যে হুজুরটা একটা বস্তার ভেতরে একটা বিড়ালকে ভরে একটা বাঁশের লাঠিতে পিটাচ্ছে, আর বিড়ালটা ভেতর থেকে তার স্বরে চিৎকার করছে, মিউ মিউ করে চিৎকার করছে। আকবর আলী ভূঁইয়া ওখানে কাছে গিয়ে বলে ওঠেন যে, এই ভণ্ড, তুই মারামারি না করে এখানে একটা অবলা পশুর উপর নির্যাতন করছিস না? ও এই তোর জারিজুরি, আয় এখন আমার কাছে আয়। অবাক করা বিষয় হলো এই হুজুর যেন আকবর আলীর কোনো কথাই শুনছেন না। তো আকবর আলী ভূঁইয়া ছিলেন খুবই বদমেজাজি। উনি দৌড়ে গিয়ে ওই হুজুরকে কোলে তুলে নিয়ে 2-3টা আছাড় মারেন, এবং ওই যে লাঠিটা দিয়ে বস্তার ভেতরে থাকা বিড়ালকে পিটাচ্ছিল, ওই লাঠিটা দিয়ে হুজুরকে মন মতো কিছুক্ষণ পিটালেন, আর তার পিঠের উপরও বেশ ভালোই আঘাত করলেন। মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে হুজুর একটা সময় অজ্ঞান হয়ে গেলেন। অবাক করা ব্যাপার হলো যে এই হুজুর অজ্ঞান হওয়ার সাথে সাথে ওই দলের সবাই দৌড়ে পালালো। মারামারি এক পর্যায়ে শেষ হলো, আকবর আলী ভূঁইয়ার দল জিতে গেল। যখনই ওই হুজুর অজ্ঞান হয়ে গেছেন, তখনই নাকি ওই দলের লোকজন হঠাৎ করে দেখেন যে তাদের আগের মতো সেই শক্তি নাই। আর ওই সময়ে অপর পক্ষেও যারা মার খেয়ে যাচ্ছিলেন, তারা আসলে অনেক কিছু বুঝতে পারছিলেন না যে কোন দিক থেকে মারে, কে মারে। মানে লড়াইয়ের মাঠে তারা অনেকটা দৃষ্টি বিভ্রম হয়ে গেছে, কোন দিক থেকে মার আসছে খেয়াল করতে পারছেন না। মানে তারা যে আঘাত করবেন, হয়তোবা সামনে তারা যেটা দেখছেন সেটা আসলে অ্যাকচুয়াল কোনো কিছু না, পাশ থেকে আঘাত করা হচ্ছে, বা তারা দেখছেন যে পাশ থেকে আঘাত করা হচ্ছে, সেটাতে তারা মনোযোগ দিয়েছেন, কিন্তু আসলে আঘাত করা হচ্ছে সামনে থেকে। তখন সামনে থেকে আঘাত করা হলে তারা তো আর সেটাকে প্রতিরোধ করতে পারছেন না। এভাবেই কিন্তু এই আকবর আলী ভূঁইয়ার দল মার খেয়ে যাচ্ছিলেন। আর ওই হুজুর অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে সব জারিজুরি শেষ। এরপর পুরো লড়াইয়ের মোড় ঘুরে যায়, আকবর আলীর দল জিতে গেল। তো আকবর আলী তখন ওই যেই গ্রুপটাকে বললেন যে, আপনারা খুশি তো? আসলে এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, এটা যদি আমি না ধরতে পারতাম আল্লাহর রহমতে, তাহলে আজকে আমরা কেউই প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। তখন অপর পক্ষ থেকে বলা হলো যে, আপনাদের সাথে তো আমাদের কথা ছিল যে 2টা গরু দিব, তো আপনি আমাদের কাছ থেকে গরুটা নেন এখন। তখন ওই লোকজন বললেন যে, আপনারা আসলে আজকে অনেক কষ্ট করেছেন, লড়াইটা তো এত সহজ ছিল না, শেষ মুহূর্তে এসে আমরা জিতে গেছি, তো আজকে সবাই থাকেন, রাত্রে বেশ ভালো খানা পিনা হোক, সকালবেলা যাবেন। এখন আকবর আলী ভূঁইয়া বলছেন যে, না, এভাবে কোথাও রাত্রে থাকা ঠিক হবে না, যেহেতু একটা লড়াই হয়েছে, আরও অনেক ধরনের ঝামেলা হতে পারে, তাই আমি চলে যাই। বরং আমার সাথে 4 জন লোক আসছে, ওরা থাক, ওদেরকে আপ্যায়ন করেন, ওরা না হয় পরের দিন সকালবেলা গরু নিয়ে চলে যাবে। আকবর আলী ভূঁইয়া যেহেতু থাকতে চাচ্ছিলেন না, এই জন্য ওনারাও আর বেশি জোরাজুরি করেন নাই। আকবর আলী ভূঁইয়া বিশ্রাম নিয়েছিলেন, নাস্তা পানি করেছিলেন। তো উনি এরপরে আসলে ঘুমিয়ে যান, যেখানে বিশ্রাম করছিলেন ঘুমিয়ে যান, কারণ খুব ক্লান্ত ছিলেন। তো আসলেই কখন যে ঘুম চলে আসে বলতেই পারেন না। তো যখন ঘুম থেকে উঠেছেন তখন সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আরও কিছু হালকা নাস্তা পানি করে ওনার একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে রওনা দিয়েছেন। তখনও কিন্তু ওই লোকজন বলেছিলেন যে, আসলে এখন যাবেন না, থাকেন না আজকে। কিন্তু উনি আবার খুব জেদি মানুষ, তো উনি থাকবেনই না, যাবেনই, কি আর করা, একাই রওনা দিয়েছেন। আর ওনার লোকজন পরের দিন আসবেন আর কি। তো ওই এলাকার লোকজন তারা বেশ কিছুটা পথ তাকে এগিয়েও দিয়ে এসেছিলেন, এবং একটা হারিকেনও দিয়েছিলেন, হারিকেনের আলো দিয়ে যাতে আস্তে আস্তে উনি যেতে পারেন আর কি। আকবর আলী উনি বিলের কাছে আসতে আসতে বেশ রাতই হয়ে গিয়েছিল। ঘাটে গিয়ে দেখেন কোনো মাঝি নেই। কারণ হলো, ওই দিন এলাকায় মারামারি হওয়ার কারণে সবাই ভীত সন্ত্রস্ত ছিল, আর অধিকাংশ মানুষ এই লড়াইয়ে সামিল হওয়ার কারণে সবাই ক্লান্ত ছিল, তাই হয়তোবা কোনো মাঝিকে এখন দেখা যাচ্ছে না। এখন আকবর আলী তো ফেরত যাওয়ার লোক না, উনি তো তার বাড়িতে যাবেনই, সে যেভাবেই হোক যাবেন। উনি বিলের কাছে বসে থাকেন অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়, কোনো মাঝি আসে না।
হঠাৎ করে এই আকবর আলী দেখতে পান বিলের কোনা ঘেঁষে একটি ছোট নৌকা আসছে। মনে হচ্ছে একজন মধ্যবয়স্ক লোক এই নৌকাটা বেয়ে আসেন। নৌকাটা কিন্তু একদম ছোট, 2 জনের উপরে লোক ওঠাই যায় না। আকবর আলী উনি সাথে সাথে দাঁড়িয়ে যান, হারিকেনের আলোতে ওই মধ্যবয়স্ক লোকের চেহারাটা একটু দেখার চেষ্টা করেন। যখনই ওই হারিকেনটা কি করেছেন, একটু এগিয়ে দিয়ে ওই লোকের চেহারাটা, মানে তার মুখের দিকে এগিয়ে দিয়ে লোকের চেহারাটা একটু দেখার চেষ্টা করেছেন। তার চিন্তা ছিল যে এই লোকটা তার পরিচিত কেউ কিনা, কিন্তু অবাক কাণ্ড, মনে হলো কোনো অদৃশ্য শক্তি আকবর আলীর হাতে খুব জোরে একটা বাড়ি মারল, আর সাথে সাথে হারিকেনটি পানির মধ্যে পড়ে গেল। তখন আকবর আলী ভুইয়া কিছু বলার আগেই ওই মাঝি বলে উঠল, বাবা এই জায়গাটা ভালো না, তাড়াতাড়ি নৌকায় ওঠো। আকবর আলী চিন্তা করেছেন হয়তোবা তাকে ফলো করতে করতে যারা মার খেয়েছে আজকে এদের কেউ আবার চলে আসলো কিনা। উনি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লেন কোনো সাত পাঁচ না ভেবেই। মাঝি নৌকা চালাতে লাগলো। বিলের মাঝ বরাবর আসার পর ওই মধ্যবয়স্ক লোকটি আকবর আলীকে বলল, আকবর, অনেক শক্তি তোর, তাই না? কোনো কিছুরই তো পরোয়া করিস না, যে কোনো যুদ্ধেই তুই জিতে যাস। ভালো ভালো, খুব ভালো রে, খুবই ভালো। হঠাৎ করে তুকারি এই ধরনের কথা শুনে আকবর আলী একটু অবাকই হন। তখন আকবর আলী বলেন যে, মুরব্বী, আপনি কিভাবে জানেন যে আমি এই ধরনের লোক? আপনার সাথে তো আগে কখনো দেখা হয়েছে বলে আমার মনে হয় না। তখন ওই মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে, তোমাকে চেনে না এমন লোক তো আসলে 13 খাদা এলাকায় নাই। তখন আকবর আলী বলেন, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে আপনি আমাকে চেনেন। পুরো বিলের ভিতরে আকবর আলী আর ওই মাঝি ছাড়া অন্য কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। সাধারণত নৌকা চললে নৌকাতে হারিকেন থাকে বা কুপি থাকে, বা কারো হাতে যদি লাইট থাকে লাইটটা মাঝে মাঝে জ্বালায়, বোঝা যায় যে ওখানে কেউ আছে, কিন্তু না, কেউ নাই, কোনো আলোই নাই পুরো বিলের মধ্যে। যেই বিল পার হতে আকবর আলী লাগবে 20 মিনিট, মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, তাও এই বিলের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। খুব যে একটা অন্ধকার ছিল তাও না, ওদিন পূর্ণিমা না থাকলেও চাঁদের আলো ছিল, মোটামুটি দেখা যাচ্ছিল আর কি। ওই নৌকাটি ছিল অনেক ছোট। নৌকার এক মাথায় মাঝি ছিল, আর এক মাথায় ছিল আকবর আলী। আকবর আলী তো বদমেজাজি স্বভাব, উনি বলে উঠছেন, এই মুরব্বী, আপনি একটু জোরে চালান না, আর যদি এত কষ্ট হয় আপনার চালাতে তাহলে বইটাটা আমাকে দেন, আমি চালাই। তখন মুরব্বী বলে উঠলেন, ওরে আকবর, সব কাজ সবাই পারে না। এই কথা শোনার পর আকবর আলী তো রেগে গেলেন, বললেন, ছোটবেলা থেকে আমি নৌকা চালাই, আর আমারে বলেন যে সব কাজ সবাই পারে না? না, দেন দেন, বৈঠাটা দেন। তখন ওই মাঝি বৈঠাটা আকবর আলীর হাতে তুলে দেন। অবাক করা বিষয় হচ্ছে, বৈঠাটা দেওয়ার সময় কেন যেন তার মনে হচ্ছিল ওই মাঝির হাতটা অনেক লম্বা, কিন্তু আকবর আলী তো উনি নৌকা চালাবেনি, ওইদিকে আসলে অতটা খেয়াল করেন নাই, একবার ওনার মনে যে হয় নাই তা কিন্তু না। তো উনি বৈঠা দিয়ে পানিতে আঘাত করে নৌকা বাইতে লাগলেন, মানে নৌকা চালানো শুরু করলেন আর কি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই নৌকাটা 1 ইঞ্চিও সরল না। একদিক থেকে চালাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে 1 ইঞ্চিও নৌকা নড়ে না। উনি ওনার শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা বেয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, নৌকা ওখানেই রয়েছে। আকবর আলীর শরীর দিয়ে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব ঠান্ডা, ঘাম বেরিয়ে যাচ্ছে, তবু নৌকা ওখান থেকে নড়ে না। মনে হচ্ছে নৌকা ওখানে ফ্রিজ হয়ে গেছে, মনে হচ্ছে পানি ফ্রিজ হয়ে গেছে, পানি বরফ হয়ে গেছে, ওর মধ্যে নৌকা আটকে গেছে, এমনটা মনে হচ্ছে। তখন আকবর আলী কোনো একটা বিপদের আভাস পান। উনি বুঝতে পারেন যে উনি একটা বিশাল বিপদে পড়ে গেছেন, কারণ এমনটা হওয়ার কথা না। ওই সময় ওই মধ্যবয়স্ক লোকটা আবার কথা বলে উঠল, বলল, আরে আকবর, তোকে তো আমি আগেই বলছিলাম সব কাজ সবাই পারে না। তুই কি ভাবছিলি তুই আমার হুকুম ছাড়া নৌকা চালাবি? দে বৈঠাটা আমার কাছে দে। এই কথাটা বলার সময় ওই মধ্যবয়স্ক লোকের ভয়েসটা একটু অন্যরকম লাগলো। মধ্যবয়স্ক লোকটা বলল, আকবর, দে বৈঠা দে। এটা বলে মধ্যবয়স্ক লোক তার হাত আকবর আলীর দিকে বাড়িয়ে দিল। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ওই মাঝির হাতটা পুরোপুরি আকবর আলীর মুখের কাছে চলে এলো। তার মানে হাতটা কত বড়!
আকবর আলী ছিলেন খুবই সাহসী এবং শক্তিশালী, তবুও তার শরীর দিয়ে এখন ভয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেল। একটু আগে তো নৌকা চালাতে না পেরে ঘাম ঝরছিল, এবার ভয়ে ঘাম ঝরা শুরু হয়েছে। আকবর আলী ভয়ে ভয়ে বলল, আমি চিনতে পারছি তুই কে। তখন ওই মাঝি ভয়ঙ্কর সুরে হাসতে লাগলো এবং বলল, আকবর, এতই যখন বুঝিস তাহলে খালি খালি আমার শরীরে আঘাত করলি কেন? তখন আকবর আলী বলল, আমি তো আপনার গায়ে আঘাত করিনি, আপনি কী সব বলছেন? আকবর আলী কিন্তু ভয় পাচ্ছেন, তারপরও এইভাবে কথা বলছেন। তখন ওই অবয়বটি নৌকার উপর দাঁড়িয়ে গেল। আকবর আলী চাঁদের হালকা আলোতে দেখেন ওই মধ্যবয়স্ক লোকটা সারা শরীরে শুধু লোম আর লোম, আর মুখের দিকে তাকালে এমন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন যে চেহারাটা এত ভয়ঙ্কর যে কোনো স্বাভাবিক মানুষ এই ভয়ঙ্কর চেহারা দেখলে সইতে পারবে না। আকবর আলী তো খুব সাহসী ছিলেন, উনি তখনও এইটার সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করছিলেন, মানে এইটাকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছিলেন। আকবর আলী বললেন, আমি কিছু বুঝছি না, আমি আপনাকে কিভাবে আঘাত করলাম? আমাকে একটু বলবেন যে আমি আপনাকে কখন আঘাত করছি? তখন ওই অবয়বটা বলে উঠল, তুই যে হুজুরকে পিটিয়েছিলি বাঁশের লাঠি দিয়ে, আমি হচ্ছি সেই হুজুরের পালিত জিন। তুই মূলত তখন আমাকেই আঘাত করেছিলি। তুই যখন আমাকে পিটিয়ে নিজেকে অনেক বীর পুরুষ মনে করেছিলি, আসলে তুই এতটা বীর পুরুষ না, এখন যা বুঝলাম। আকবর রে, আমি তোকে এখন এমনভাবে মারবো, পুরো মানব জাতি, বিশেষ করে তোর এলাকার যারা আছে অন্তত, তারা সারা জীবন মনে রাখবে তোর করুণ পরিণতির কথা। আকবর আলী কিন্তু ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও ওই অবয়বটার সাথে কথা বলার চেষ্টা করছিলেন যে কোনোভাবে একটু বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। আকবর আলী বলেন, আমি তো না বুঝেই মারছি, আমি কি বুঝলে তোকে মারতাম? তখন ওই অবয়বটি বলে ওঠে, আসলেই তো সাহস দেখে অবাক হই, তুই এতক্ষণে আমাকে কত সম্মান করছিলি, আপনি করে বলছিলি, যখনই আমি বললাম আমি জিন, আর তখনই তুই আমার সাথে তুই তুকারি শুরু করে দিলি। তোর তো খুব সাহস রে, কিন্তু এটাই তোর সাহসের শেষ পরিচয়, মনে রাখিস। এখন বল, খুব ভালো করে বল, তোর লাশের টুকরোগুলো কি তোর বাসায় পৌঁছে দেব, নাকি এই বিলের মাঝ বরাবর গেড়ে রাখবো? এই কথা শোনার পর আকবর আলী আসলে ভয়ের চূড়ান্ত সীমানায় পৌঁছে যান। কারণ হলো, আকবর আলী খুব ভালোভাবেই জানতেন যে চতুর্দিকে পানি, আর বিলের ঠিক কোন জায়গায় আছেন উনি বুঝতেও পারছেন না। এইখানে আসলে এইটার সাথে কোনোভাবেই উনি পারবেন না। যদি একবার পানির মধ্যে নিয়ে যেতে পারে এই অবয়বটা, তাহলে ওনার মৃত্যু নিশ্চিত। আর নৌকাটাও ছোট, অত বড়ও না, কোনোভাবেই এই নৌকায় ধস্তাধস্তি করে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, একবার গড়ান দিলেই পানির মধ্যে পড়ে যাবে। এদিকে আকবর আলী তো ভয়ের কণ্ঠে, মানে ভয়ের তো কণ্ঠে বলে দেওয়ার চেষ্টা করছিলেন আর কি, যতটুকু পারছিলেন, যে আমার ভুল হয়েছে, ক্ষমা করেন, আমি আপনাকে চিনলে তো কোনোভাবেই এরকমটা করতাম না, আমি তো একটা দুষ্টু লোককে আঘাত করছিলাম, যে অহেতুক একটা জুলুমকারীর পক্ষ নিয়ে অন্যদেরকে সে হারানোর চেষ্টা করছিল, আমি তো এই জন্য করছি এটা, আর আমাকে মারবেন না, বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে। এই কথা বলার সাথে সাথে ওই অভাবটা বলে ওঠে যে বাচ্চাদের কথা বললেই আমারও বাড়িতে বাচ্চা আছে, কিন্তু মনে রাখিস, আমরা কিন্তু সব সইতে পারি, কিন্তু অপমান সইতে পারি না। তুই আমার গায়ে হাত দিয়ে অপমান করছিস, কিন্তু আমি তো বদলা নেবই, যেহেতু বাচ্চার কথা বলছিস, আমার মনে দয়া হইছে, যা, তোকে আমি জানে মারবো না। তখন আকবর আলী বুঝতে পারেন যে জানে না মারলেও মায়ের ওনাকে খাইতেই হবে। এরপর উনি কথা বলা বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকেন, আর এরই মধ্যে ওই অবয়বটার আকার অনেক বড় হয়ে যায়। ওই অবয়বটা কিন্তু আকবর আলীর থেকেও বেশ চালাক ছিল। যখন আকবর আলী উনি আয়াতুল কুরসি পাঠ করছিলেন, তখন এই অবয়বটা কি করেছে, ওই যে নৌকার বৈঠাটা কি করেছে, বৈঠার যেই একটা হাতল থাকে, ওই হাতলটা আকবর আলীর মুখের মধ্যে ঢুকাই দিছে, যাতে করে আকবর আলী আয়াতুল কুরসি পাঠ করতে না পারেন। এদিকে আয়াতুল কুরসি তো
উনি পাঠ করতে পারছিলেন না। আসলে এরপর কি হয়েছে উনি ঠিক ভালো করে আসলে বলতেও পারেন না। শুধু এতটুকু জানেন ওনার শরীরে অনেকবার আঘাত করা হয়েছে, উনি তো বেহুশ হয়ে গিয়েছিলেন। সকালবেলা এই যে আকবর আলীর ওই 4 পালোয়ান যখন গরু নিয়ে বাসায় যাচ্ছিলেন আর কি, তখন আকবর আলীকে ওই পথেই বেহুশ অবস্থায় পান। তারা ওই সময় গরু নিয়ে বাসায় না গিয়ে দ্রুত যেই বাড়ি থেকে তারা রওনা দিয়েছিলেন, রাত্রে ছিলেন আর কি, ওই বাড়িতে আকবর আলীকে নিয়ে যান। আসলে গ্রামে তো আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, প্রাকৃতিক উপায়ে তারা যেই ট্রিটমেন্টটা করার দরকার সেটা করে দিয়েছিলেন। 2 দিন ওখানেই ছিলেন। এরপর আকবর আলীকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 8 মাস, টানা 8 মাস উনি কোনো কথা বলতে পারেন নাই। 8 মাস পর উনি যখন কথা বলতে পেরেছিলেন, এরপর এই ঘটনাটা উনি বর্ণনা করেছিলেন। ইশারা ইঙ্গিতে বলেছিলেন, ইশারা ইঙ্গিতে তো খুব ভালো বোঝা যায় না। মূলত ওই যে বৈঠার একটা অংশ ওনার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এতে করে ওনার গলায় মারাত্মক আঘাত লাগে। মূলত এইটার কারণেই উনি কথা বলতে পারতেন না। তাছাড়া ওই জিনেরও কিছু প্রভাব ছিল, যার ফলশ্রুতিতে উনি আসলে পরিপূর্ণভাবে কথা বলতে কখনোই পারেন নাই ওই 8 মাস। 8 মাস পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে স্বাভাবিক হয়। উনি এখনও ওই ভয়ঙ্কর রাতের কথা ভুলতে পারেন না। প্রিয় লিসেনার্স, আসলেই এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে, বিশেষ করে হাডুডু খেলা, তারপর নৌকা বাইচ, এই ধরনের খেলাগুলোতেও ব্ল্যাক ম্যাজিকের কিছু ব্যাপার থাকে। এই ঘটনাটি আমি যখন পড়ার পর আমি কয়েকজনের সাথে আলোচনা করছিলাম, তখন আমার অনেক দিনের জানা, মানে এটা ভুলেই গিয়েছিলাম আসলে। ছোট ঘটনা তো আমার আসলে মনে ছিল না, তখন নৌকা বাইচ সংক্রান্ত একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে যায়। আজকের এপিসোডে আমি সেই ঘটনাটি বলবো না, কারণ হচ্ছে ঘটনাটির আরও কিছু তথ্য আমাকে সংগ্রহ করতে হবে। এটা রাজবাড়ির গোদার বাজার যে এলাকাটা, যারা রাজবাড়ির আছেন তারা চিনে থাকবেন। এখন ওইভাবে নৌকা বাইচ ওখানে হয় না, কিন্তু একটা সময় ওখানে যে ছোট নদীটা ছিল, পদ্মার শাখা নদী, ওখানে নৌকা বাইচ হতো, বেশ আয়োজন করে হতো, আমরাও দেখতে যেতাম। মূলত ঘটনাটি ওই গোদার বাজারেরই নৌকা বাইচকে কেন্দ্র করে। তো ওইটার আরও কিছু তথ্য আমি সংগ্রহ করব ইনশাল্লাহ, যেহেতু অনেক দিন আগের ঘটনা। এটা করার পর ইনশাল্লাহ আমি সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব যে সেই ঘটনাটি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। ঘটনাটি আসলে এখানেই সমাপ্তি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন সাগর কাজী ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে আমাদেরকে এমন একটি ঘটনা দেওয়ার জন্য। আসলে গ্রাম এলাকার ঘটনা মানেই আমাদের শরীরের মধ্যে এক অন্য ধরনের শিহরণ জাগায়। বাংলাদেশের মানুষ, আমরা যারা গ্রামীণ অঞ্চলে একটা সময় বসবাস করেছি বা এখনও গ্রামে থাকি বা কখনো গ্রামে যাইও নাই, তারপরেও কিন্তু গ্রামের ঘটনা আমাদের মধ্যে এক অন্য ধরনের শিহরণ জাগায়। প্রিয় লিসেনার্স, আপনারা বেশি বেশি করে আমাদেরকে কিন্তু গ্রামের ঘটনা পাঠাতে পারেন। গ্রামে আপনার জানা বা আপনার পরিচিত যাদের বিভিন্ন ঘটনা জানা আছে, সেই ঘটনাগুলো আপনারা কালেক্ট করে আমাদেরকে ইমেল করতে পারেন, লিখে বা রেকর্ড করে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandaherworldbd@gmail.com। স্পেলিংটা আমি একটু বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD, afnandaherworldbd@gmail.com। স্পেলিংটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে কেউ চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি এখানেই শেষ করতে হচ্ছে। আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনা নিয়ে আমাদের থার্সডে নাইটের আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হব। আরও একটি কথা, 26 তারিখ বুধবার ইনশাল্লাহ আমি বিকেলবেলা বইমেলাতে থাকবো, আপনারা আসতে পারেন। এছাড়া একদম শেষ দিন 28 তারিখ, এই দিনও ইনশাল্লাহ আমি বিকেলবেলা বইমেলাতে যাব। এই দুটো দিন ইনশাল্লাহ আমাকে পাবেন। আপনারা যারা বইমেলাতে এসেছেন কিন্তু আমার সাথে দেখা হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সাথে আসলে দেখা করতে পারেননি, আপনারা কষ্ট করে এসেছিলেন। আমি আশা করব আপনারা ওই দিন বিকেলবেলা 5টার দিকে বইমেলাতে আসেন। ইনশাল্লাহ রাত 8টা পর্যন্ত আমি বইমেলাতে থাকব। দেখা হবে, কথা হবে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আমাদের
আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।